ধরো ইনিশিয়াল ওয়েট ছিল কত কত ছিল কত 10 গ্রাম 10 গ্রাম। তারপরে ফাইনাল ওয়েট পাইছি আমরা 1100 গ্রাম। ঠিক আছে, আমরা মাছকে ফিড খাওয়াইছি কতটুকু 1.5 কেজি কেজি, মানে আমরা এত কেজি ফিড খাওয়াইছি। ঠিক আছে, এখন আমার ওই প্রোটিনের ওই ফিডে প্রোটিন ছিল যা 30%। তাহলে আমরা এখন প্রোটিন এফিসিয়েন্সি রেশিও বাইর করতে পারবো। জি স্যার। হ্যাঁ, কিভাবে পারবো বলো আমি লিখি, তাহলে তোমরা তো দেখতেছো নাকি? স্যার এটা তো 450 গ্রাম ইনিশিয়াল ওয়েট থেকে না ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে আমরা ইনিশিয়াল লাইভ ওয়েট ওয়েট গেইন, তাই তো? লাইভ ওয়েট জি স্যার। গেইন বললাম না, কতটুকু হচ্ছে? স্যার 1100 বিয়োগ 10 সমান কত থাকে? 1090, তাই তো? 90 গ্রাম। আর আমার প্রোটিন কত গ্রাম খাওয়াইছি? 30%। প্রোটিন কত গ্রাম খাওয়াইছি? আমার যদি 100 গ্রামে থাকে কত 30 গ্রাম, 30 তাহলে তাহলে হচ্ছে যায় ইনটু 30 ডিভাইডেড বাই 100। এটা বুঝছো কিনা কেউ? বুঝলে বলো, না বুঝলেও বলো। স্যার ওই ফিডটাকে গ্রামে নিছেন তারপরে আমি বলি শতকরা বললাম 30%, মানে শতকরা 30% থাকে, তাহলে 100 গ্রাম থাকে 30 গ্রাম, তাহলে 1 গ্রামে কত থাকবে? 30 ডিভাইডেড বাই 100, তাই না? তারপরে এই যে 1.5 কেজি মানে কত গ্রাম? এটা সমান কত গ্রাম হবে? 1500 গ্রাম। গ্রাম। তার মানে হচ্ছে 1500 গ্রামে কত থাকবে? তাহলে 30 বাই 100 গুণ 1500 হয়েছে। এটা আমি সহজে লিখে ফেললাম দ্রুত। হ্যাঁ, ক্লিয়ার একটু? জি স্যার। তাহলে এখন কত হয়? 450 গ্রাম না? 450 গ্রাম। 450 গ্রাম। এখন আমরা সূত্রে কি বলছে? PER প্রোটিন এফিসিয়েন্সি রেশিও সমান কি বলছে? লাইভ ওয়েট গেইন ডিভাইডেড বাই কি ক্রুড প্রোটিন ফিড, মানে কতটুকু ক্রুড প্রোটিন খাওয়াইছে। তাহলে লাইভ ওয়েট গেইন হচ্ছে এত ডিভাইডেড বাই 450, আমরা এতটুকু ক্রুড প্রোটিন খাওয়াইছি। ফিডে কি এক্সাক্ট প্রোটিন হবে না ক্রুড প্রোটিন হবে? স্যার ক্রুড প্রোটিন হবে। যে প্রোটিন যাই বলবে প্রোটিন, ওটা হচ্ছে আসলে ক্রুড প্রোটিন। ওখানে এক্সাক্ট প্রোটিন কতটুকু ওটা ক্যালকুলেশন করতে হলে অনেক হায়ার স্টাডি করা লাগবে, হায়ার মেশিন পত্র লাগবে, ওইটা আসলে দেখে না। ঠিক আছে, এখন এটা ভাগ করলে কত আসে? 2.42। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা 2.42 গ্রাম প্রোটিন খাওয়ায়া কি 1 গ্রাম পাইছি নাকি? স্যার গ্রাম তো হবে না। না, মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে কি বললাম, তাই এটা কি বলবো? তাহলে এটা আমরা যদি এক্সপ্লেন করি তাহলে রেশিও। হ্যাঁ, আমরা 2.42 গ্রাম ফিশ পাইছি 1 গ্রাম প্রোটিন খাওয়ায়া। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। 2.4 কি পাইছি? স্যার প্রতি এটা এমন বলা যাবে না যে হচ্ছে প্রতি 1 গ্রাম মাছের ওই বৃদ্ধি হওয়ার জন্য 2.42 গ্রাম করে আমরা তাকে খাবার খাওয়াইছি, মানে প্রোটিনটা দিছি। না না, এই যে উপরে ওয়েট না, ওয়েট গেইন না স্যার 1 গ্রাম প্রোটিন খাওয়ায়ে হচ্ছে 2.42 গ্রাম ওজন মনে আসছে। ফিশ পাইছি আমরা, ওয়েট পাইছি। ঠিক আছে, মানে আমরা যদি
1 গ্রাম প্রোটিন দেই তাহলে আমরা কতটুক মাছ পাইছি, মাছের ওয়েট পাইছি 2.42। তার মানে এটা যত বেশি হবে তত কি ভালো না খারাপ? স্যার ভালো। ভালো। যত কম প্রোটিন খাওয়া যত বেশি মাছ পাবো তো ভালো না? স্যার ভালো হ্যাঁ, ওয়েট তার যত মানে বেশি প্রোটিন ইফিসিয়েন্সি রেশিও কম হইলে ভালো না বেশি হইলে ভালো? বেশি হলে বেশি ভালো। হলে বেশি হলে ভালো। বেশি হলে ভালো। তার মানে হচ্ছে আমরা যদি এখন যদি বলি সাপোজ এখানে যদি আমরা এই যে 5 গ্রাম পাইতাম, 5 গ্রাম ওয়েট পাইতাম, ওয়েট গেইন, মানে ধরো সাপোজ এটা রেশিও যদি 5 পাইতাম, তার মানে কি আমরা 1 গ্রাম প্রোটিন খাওয়া 5 গ্রাম মাছ পাচ্ছি, Weight তার পেতাম। মানে আমার অনেক বেশি লাভ, তাই না? 1 গ্রাম প্রোটিনের দাম 1 গ্রাম প্রোটিন খাওয়া যদি 2.4 গ্রাম মাছ পায়, আর 1 গ্রাম প্রোটিন খাওয়া যদি 5 গ্রাম মাছ পায়, তাহলে কোনটাতে লাভ বেশি হবে? স্যার 5 গ্রামে 5 গ্রামে। তার মানে যত কম প্রোটিন খাওয়া আমরা বেশি মাছ ওয়েট গেইন পাবো, তত বেশি আমার লাভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি এটা স্যার। ক্লিয়ার কিনা সবাই? এটা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট জি স্যার। গেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কি আছে আমাদের, আচ্ছা নেট প্রোটিন ইউটিলাইজেশন। ঠিক আছে, এটা আরেকটা টার্মিনোলজি প্রোটিনের, এটার নাম কি, স্টাডির জন্য আসলে কতটুকু প্রোটিন ইউজ হচ্ছে এটার জন্য, এটা আরো মানে স্পেসিফিক। আগেরটা ছিল মানে গ্রস একটা ধারণা, এটা হচ্ছে স্পেসিফিক। নেট প্রোটিন ইউটিলাইজেশন ইজ অ্যান ইমপ্রুভমেন্ট অফ প্রোটিন ইউটিলাইজেশন, মানে এটা হচ্ছে প্রোটিন ইউটিলাইজেশনে ইমপ্রুভ, মানে আরো সফিস্টিকেটেড বা আরো ভালো, মানে এখান থেকে আরো বেশি তুমি ক্লিয়ারলি বলতে পারবো যে আমার এতটুকু প্রোটিন ইউটিলাইজেশন হচ্ছে। তো এনপিইউ তাহলে এটারে বলতেছে এনপিইউ পার্সেন্ট, কত পার্সেন্ট প্রোটিনের ইউটিলাইজেশন হচ্ছে। এনপিইউ এক্সপ্রেস দ্য পার্সেন্টেজ অফ ইনজেস্টেড প্রোটিন দ্যাট ইজ রিটেন বাই ডিপোজিশন ইন দ্য কার্কাস, মানে হচ্ছে কতটুক খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে এটার পার্সেন্টেজ কত পার্সেন্ট বডি ডিপোজিট করছে আর বাকিটা বাইর করে দিচ্ছে, এই দুইটার মানে রেশিও আর কি, মানে কতটুক খাওয়াচ্ছে এটা এবং কতটুক বডিতে অ্যাবজর্ব করে রাখতে পারছে এটা, এই দুইটা রেশিও হচ্ছে যা নেট প্রোটিন ইউটিলাইজেশন, এটা শতকরা হার। ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা তোমরা? স্যার আরেকবার বলুন তো। বলেন স্যার আরেকবার বলেন। মানে হচ্ছে যে ধরো সাপোজ আমারে মাছের ফিড খাওয়াইলাম, এর মধ্যে সে ওখানে ধরো 30% প্রোটিন দিলাম, ঠিক আছে, ওই 30%-এর কত পার্সেন্ট সে বডিতে ধরে রাখলো, আর বাকি যতটুক মানে খাওয়াইলাম যতটুক 30% আর বডিতে ধরে রাখছে কতটুক, এই দুইটা রেশিও ইনটু 100% কত পার্সেন্ট সে ধরে রাখতে পারে, মানে এই দুইটা রেশিওটা, মানে তাকে যতটুক খাওয়াইলাম আর সে কতটুক বডিতে ধরে রাখছে, এটা হচ্ছে এই দুইটা রেশিও। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বডিতে সঞ্চয়ের পরিমাণটা হচ্ছে যে নেট প্রোটিন ইউটিলাইজেশন পার্সেন্ট আর কি, এটাই বডিতে কতটুক তারে কতটুক খাওয়াচ্ছি আর কতটুক বডিতে ধরে রাখছে, এই দুইটার অনুপাত ইনটু 100, এটা হচ্ছে যে নেট প্রোটিন ইউটিলাইজেশন। ক্লিয়ার? ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে তোমরা। সাপোজ ধরো আমরা ফিডে 100 গ্রাম ফিড খাওয়াইছি, ঠিক আছে, 100 গ্রাম ফিডে ধরো 30% প্রোটিন, কত পার্সেন্ট? 30% প্রোটিন, ঠিক আছে, এর মধ্যে 25% সে রিটেন করে রাখতে পারে, কতটুকু? ঠিক আছে, মানে বডিতে সে রিটেন করে রাখতে পারে কতটুকু? 25%, কতটুকু? স্যার 25%। 25
তার মানে 30% প্রোটিন সমান কতটুকু হবে? percent 30% প্রোটিন সমান কতটুকু হবে? 30 গ্রাম। যেহেতু 100 গ্রাম ফিড খাওয়াইছে, কতটুকু ফিড খাওয়াইছে আমরা? স্যার হ্যাঁ? 100 গ্রাম 100 গ্রাম ফিড খাওয়াইছি, 30% প্রোটিন সমৃদ্ধ। তার মানে আমি 30 গ্রাম প্রোটিন খাওয়াইছি। এর 30% সে রিটেন করতে পারে, মানে 25%। তাহলে 30 100 তে রিটেন করবে 25, তাহলে 30 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 গ্রাম সমান সমান কত আসে? 75 7.5 মানে যদি আমরা ফিশকে যদি আরেকবার একটু বলেন। আচ্ছা, ফর্মুলাটা কি? টোটাল হচ্ছে যে কতটুক রিটেন করছে এটা এবং কতটুক খাওয়ারে দিচ্ছ এইটা, এই দুইটার অনুপাত, ঠিক আছে? এটা বাদ দেও, এটা বাদই দিলাম। ধরো রিটেন করে সে 7.5%, আর খাওয়াতে দিছি আমরা কতটুকু পার্সেন্ট প্রোটিন? 30%, ঠিক আছে? একটু ক্লিয়ার কিনা? ধরো একটা ফিশকে 100 গ্রাম খাওয়ার দিলাম, ওই খাওয়ারে 30% প্রোটিন থাকে, তার মানে হচ্ছে 30 গ্রাম আমরা প্রোটিন দিছি। কতটুকু দিছি? স্যার 30 গ্রাম। তো এই 30 গ্রাম দিলে সে 7.5 গ্রাম বডিতে রাখে, বাকিগুলা সে ওয়েস্ট আকারে বের করে দেয়। কি করে? স্যার ওয়েস্ট আকারে বের করে। তারপরে নেট প্রোটিন ইউটিলাইজেশন পার্সেন্ট, মানে নেট প্রোটিন ইউটিলাইজেশন এনপিইউ পার্সেন্ট। এই ফর্মুলাটা কি? প্রোটিন প্রোটিন রিটেন প্রোটিন রিটেন ডিভাইডেড বাই প্রোটিন কি সাপ্লাই ইনজেস্টেড, মানে খাওয়াচ্ছে আর কি, সাপ্লাই বা ইনজেস্টেড মানে কতটুকু সে খাইছে, ঠিক আছে? এটা ইনটু 100, তাই না? ক্লিয়ার এটু? জি স্যার। তাহলে প্রোটিন রিটেন কত? 7.5, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডিভাইডেড বাই প্রোটিন ইনজেস্টেড কত? 30, ক্লিয়ার? ইনটু 100। এখন ক্লিয়ার কিনা সবাই? ইকুয়াল টু কত আসবে? 25%। হ্যাঁ, 25%। তার মানে আমরা যদি একটা মাছকে 30 গ্রাম প্রোটিন সমৃদ্ধ খাবার দেই, সেটার মাত্র সে 7.5 গ্রাম ইউজ করে, বাকিটা সে ওয়েস্ট হিসেবে কি এনভায়রনমেন্টে অ্যামোনিয়া হিসেবে সে এক্সক্রিট করে দিবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে বাকি কত থাকবে বলো তো? 22.5 মানে 22.5% সে এনভায়রনমেন্টে ওয়েস্ট আকারে সে ইয়ে করবে, এক্সক্রিট করবে, ঠিক আছে? তার মানে যদি আমরা যে এত দামি প্রোটিন দিচ্ছি কিন্তু মাত্র 25% সে ইউজ করে, বাকিটা সেই এনভায়রনমেন্টে ওয়েস্টেজ আকারে বের করে দিবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার। এটা আসলে মূলত স্টাডি করা হয় কিভাবে, এটার নাম কি, ওই যে ফিডে অ্যাকুরিয়াম মানে বায়োলজিক্যাল ট্রায়ালের মাধ্যমে। ধরো অ্যাকুরিয়ামে কিছু মাছ রাখলো, ওদেরকে ফিড খাওয়াবে, খাওয়ায়া ওই যে ওদের যে ফেসেস গুলা এগুলা কালেক্ট করে এগুলার আবার প্রোটিন অ্যানালাইসিস করবে, করে দেখবে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, করে বাইর করবে যে সে আসলে কতটুকু প্রোটিন ইউটিলাইজ করতে পারে। এইভাবে আর কি। এটার আবার দুইটা ভাগে আছে, অ্যাপারেন্ট প্রোটিন ইউটিলাইজেশন মনে হয়, অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে যে আর এমনি নেট প্রোটিন ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন, ঠিক আছে? এই দুইটা আছে। আমরা যেটা বলছি এটা হচ্ছে অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন, মানে বাহ্যিকভাবে সে কতটুকু প্রোটিন, কারণ এখানে তো আমরা ধরি নাই যে ফিডের যে প্রোটিনটা ধরছি এটা কিন্তু ইয়া ধরছি কি প্রোটিন
ফ্রুট প্রোটিন, ঠিক আছে? কি প্রোটিন? কথা বলো না কেন? হ্যালো, স্যার শেষের কথাটা বুঝতে পারি নাই। মানে হচ্ছে যে নেট প্রোটিন ইউটিলাইজেশনটা আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন। এইটা যদি আমরা ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন, তাহলে অবশ্যই এখানে আমার একবারে যে প্রোটিন, ট্রু প্রোটিন যেটা, যে প্রোটিনটা শুধু প্রোটিনের অংশ আছে, মানে নাইট্রোজেনটা আমরা ক্যালকুলেশন করব ওই প্রোটিন। আর যদি ইনজেস্টেড প্রোটিনটা যদি ক্রুড প্রোটিন বাদ দিয়ে ট্রু প্রোটিন বাই করি, তাহলে যেটা আসবে এটা হচ্ছে ট্রু প্রোটিন ইউটিলাইজেশন, ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন, মানে এক্সাক্ট শুধু প্রোটিন অংশটা নেব, নন প্রোটিন নাইট্রোজেন অংশটা নেব না। তাহলে এটা হবে কি ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন। আর একটা আছে অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন, সেটা হচ্ছে সেখানে আমরা ক্রুড প্রোটিনটাকে নেব, ক্রুড প্রোটিনও থাকবে এমনিও প্রোটিনও থাকবে, দুইটাই থাকবে, দুইটা মিলাই হচ্ছে যা আমরা ইয়া করব আর কি, অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন। এটা দেখো, হ্যালো, জি স্যার। জি স্যার। আমরা প্রোটিনটা ডিটারমাইন করে কিভাবে? পার্সেন্ট নাইট্রোজেন দিয়া না? এটা দেখছো, এটা কি আগে পড়াইছিলাম না, মনে আছে? এই যে দেখো, protein crude protein determine নাইট্রোজেন মাল্টিপ্লাইং বাই 6.25, মানে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে একটা ফিডে, ওটারে 6.25 দিয়ে গুণ করলে আমরা পাবো ক্রুড প্রোটিনটা, ঠিক আছে? এখন যদি এটা আমরা যদি ফিডের ক্রুড প্রোটিন এর ভিতর নন প্রোটিন নাইট্রোজেনটা বাদ দিয়ে শুধু নাইট্রোজেনটা বাইর করতাম, এটা যদি 6 তাহলে এটা পাইতাম কি ট্রু প্রোটিন। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমরা এই যে নেট প্রোটিন ইউটিলাইজেশনটা যদি ট্রু প্রোটিন দিয়া যদি ক্যালকুলেশন করতাম, ট্রু প্রোটিন রিটেন, ট্রু প্রোটিন ইনজেস্টেড, তাহলে কিন্তু ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন, নরমাল নেট প্রোটিন ইউটিলাইজেশন কতটুকু প্রোটিন খাওয়াইছি, কতটুকু প্রোটিন খাওয়াইছি আর কতটুকু প্রোটিন রইলো, এটা রেশিও ইনটু 100, এটা হচ্ছে নেট প্রোটিন নরমালি। এখন ট্রু নেট প্রোটিন ইউটিলাইজেশন হলে কি হবে, কতটুকু আমরা ট্রু প্রোটিন খাওয়াইছি, কতটুকু ট্রু প্রোটিন বডিতে রয়েছে, এইটা ইনটু 100, এটা হচ্ছে যে ট্রু নেট প্রোটিন। তো এটা অনেক সফিস্টিকেটেড, ওটা সফিস্টিকেটেড। আর অ্যাপারেন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে যে কতটুকু আমরা আগে এই যে NB মাইনাস NA ডিভাইডেড বাই NI ইনটু 100। NB হচ্ছে কি the body nitrogen at the end of the experiment, মানে এক্সপেরিমেন্টের শেষে বডিতে কতটুকু নাইট্রোজেন নিছে রয়েছে। আর এনে হচ্ছে যায় বডি নাইট্রোজেন এট দা স্টার্ট অফ দা এক্সপেরিমেন্টের আগে বডিতে কতটুকু নাইট্রোজেন আছে, তার মানে আমার ওই ফিশটাকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করে তার বডিতে কত পার্সেন্ট বা কতটুকু নাইট্রোজেন আছে ওইটা ক্যালকুলেশন করতে হবে। করার পরে এবার ওই জাতীয় ফিশ গুলারে আবার কালচার করতে হবে, খাওয়ায়া তারপরে কতটুকু নাইট্রোজেন আছে এই দুইটার অনুপাত সাবট্রাকশন মানে বিয়োগ করে বাইর করতে হবে। অবশ্যই এনবিটা বড় হবে, কারণ যেহেতু আমি তাকে ফিড খাওয়াচ্ছি, মানে ইনিশিয়ালি তাহলে আমি তাকে কতটুকু ইনিশিয়ালি তার বডিতে নাইট্রোজেন ছিল, তাহলে ফাইনালি ফিড খাওয়ানোর পরে কতটুকু নাইট্রোজেন আসলো এইটা। আর অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইনজেস্টেড মানে কতটুকু নাইট্রোজেন আমরা দিলাম, এই দুইটার রেশিও ইনটু 100, মানে তাহলে হবে অ্যাপারেন্ট নেট প্রোটিন ইউটিলাইজেশন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এগুলা আসলে প্র্যাকটিক্যালি করা লাগে, মানে তোমার হচ্ছে যে আমরা একটা ফিশ কালচার করলাম, ফিশটাকে আমরা স্যাক্রিফাইস করে তার বডির নাইট্রোজেন কতটুকু আছে এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এটার নাম কি একটা বাইর করলাম। আমরা যদি একটু দেখি তোমার ইয়াতে হোয়াইট বোর্ডে, সাপোজ ধরো আমরা ইনিশিয়ালি কিছু ফিশ নিলাম, ধরো তেলাপিয়া মাছ নিলাম, আমরা তেলাপিয়া মাছ নিলাম যেগুলার বডিতে ইনিশিয়ালি প্রোটিন ছিল, 10 গ্রামের তেলাপিয়া ছিল,
এগুলার বডিতে আমরা স্যাক্রিফাইস করলাম, স্যাক্রিফাইস করে এটার নাম কি, তার বডির নাইট্রোজেন লেভেল ক্যালকুলেশন করলাম। এটা এক্সপেরিমেন্ট আছে, আমি পরে পড়াবো আর কি প্র্যাকটিক্যালে। ধরো এটার ভিতর ধরো 1.1 গ্রাম নাইট্রোজেন ছিল, ঠিক আছে? কত ছিল? 1.1 গ্রাম নাইট্রোজেন। 1.1 গ্রাম। তো এদেরকে আমরা ধরো 800 গ্রাম ফিড খাওয়াইছি, 800 গ্রাম ফিড খাওয়াইছি। এটার নাম কি, কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ? 30% প্রোটিন সমৃদ্ধ 800 গ্রাম ফিড খাওয়াইছি। তাহলে এটাতে কতটুকু নাইট্রোজেন আসতে পারে আনুমানিক? প্রোটিনটা বাদ দিতে হবে, তারপরে নাইট্রোজেন যেটা। আগে তো প্রোটিন বের করতে হবে। প্রোটিনের ভিতরে কত? জি স্যার। 240। 240 গ্রাম প্রোটিন, তাই তো? জি স্যার, 240 গ্রাম। এখন 240 এ 100 গ্রাম প্রোটিনে থাকে 15.5% নাইট্রোজেন থাকে। এটা একটা হিসাব আছে আর কি, ক্যালকুলেশন, ঠিক আছে? এখন এই হিসাবে বাইর করো কতটুকু নাইট্রোজেন আছে ফিডে, বলো কতটুকু নাইট্রোজেন আছে? স্যার বুঝলাম না 15.5 এর কথাটা। এটা বুঝিনি। এটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল একটা আর কি, এক্সপেরিমেন্ট করে দেখছে সায়েন্টিস্টরা 15.5% প্রোটিন থাকে, নাইট্রোজেন থাকে 100 গ্রাম প্রোটিনে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের প্রোটিন আছে জায়গাগত, নাইট্রোজেন আছে, ফিডের নাইট্রোজেন আছে, ফিডের নাইট্রোজেন হচ্ছে যে 37 পয়েন্ট কত 2 গ্রাম ফিডের নাইট্রোজেন আছে। এখন আসো আমরা এই যে 1.1 গ্রাম ছিল প্রোটিন, ঠিক আছে? তো ফিশ ইউটিলাইজ করতে পারে কত পার্সেন্ট বলো তো? আমরা আগে দিয়ে বলছিলাম 25%, ঠিক আছে? 25% ইউটিলাইজ করতে পারে। তাহলে 37.2 এর এটার নাম কি, 25% কত আসতে পারে? $9.3। তার মানে ধরো এই যে আমরা আমরা 800 গ্রাম ফিড খাওয়াইছি তো তেলাপিয়া, ধরো একটা 80 গ্রাম হলো, 80 গ্রাম, 80 গ্রাম হলো, এবং এটার নাইট্রোজেন হচ্ছে 9.3 গ্রাম, 3 গ্রাম। ক্লিয়ার সবাই? এখন ক্লিয়ার কিনা? তেলাপিয়া মাছ ছিল 10 গ্রাম, এর বডিতে ছিল 1.1 গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে? এখন 800 গ্রাম ফিড খাওয়াছি, 30% প্রোটিন, তো এই 800 গ্রাম 30% প্রোটিন সমৃদ্ধ খাবার নাইট্রোজেন আছে 37.2 গ্রাম। এখন এই যে 80 গ্রাম হলো তেলাপিয়াটা হয়ে 9.3 গ্রাম। স্যার 37.2 গ্রামটা কিভাবে পেয়েছেন এটা একটু বলেন। এটা হচ্ছে ওই যে 800 গ্রামে 800 গ্রামে ফিডে 30% প্রোটিন থাকে, মানে 240 গ্রাম প্রোটিন। এখন ওই যে সায়েন্টিস্টরা বলে দিছে যে 100 গ্রাম প্রোটিনে 15.5% নাইট্রোজেন থাকে। কত পার্সেন্ট? 15.5। স্যার এটা কি অ্যাজাম্পশন করে নিছে ওরা এরকম যে 15.5% প্রোটিন থাকে। এখন ওই যে 240 তে যদি আমরা 15.5% দিয়ে গুণ করি তাহলে 37.2 গ্রাম। এখন আমরা ওই যে আগে হিসাব করে দেখছি ফিশ মানে স্যার 240 ইন্টু 15.5 ভাগ 100। হ্যাঁ 100, তাহলে আসবে 37.2 গ্রাম নাইট্রোজেন। তাহলে ফিডের নাইট্রোজেন কতটুকু আসলো? এখন তেলাপিয়া 80 গ্রাম, তার যেহেতু 25% ইউজ করতে পারে এই জন্য ধরে নিয়ে আমরা 9.3 গ্রাম তার বডিতে প্রোটিন আছে, ঠিক আছে? ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা? জি স্যার। এখন ANPA এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে? ফিশ বডিতে প্রোটিন মানে NB, তাই তো?
NB মাইনাস NA, তাই না? জি স্যার, বাই NI। বাই NI ইনটু 100 না, তাই না? এরকম না সূত্রটা? জি স্যার, স্যার 100 ছিল। 100 আসছে তো। 100 আছে, হ্যাঁ। এখন বলো তো এখানে NB কোনটা? 9.3। স্যার 9.3। 9.3। 9.3। আর NA কোনটা? স্যার হ্যাঁ 1.1। বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা, জি তারপর NI কোনটা? 37.2। তারপরে ইনটু 100, সরি, ইনটু 100। তার মানে ক্যালকুলেশন করলে যা আসবে তা। ক্লিয়ার? একটু করতে পারবা কিনা তোমরা? জি স্যার, স্যার তেলাপিয়া 80 গ্রাম এই লাইনটা স্যার বুঝতে পারিনি। মানে তেলাপিয়া 80 গ্রামের তেলাপিয়া মানে 9.3, মানে যে আমরা 80 গ্রাম তেলাপিয়া হয়েছে আর কি, ওই যে 800 গ্রাম ফিট খাওয়ানোর ফলে, ঠিক আছে? 800 গ্রাম ফিট, 80 গ্রাম তেলাপিয়া হয়েছে। তো স্যার এখন এটা এটা, ধরে নিছেন? হ্যাঁ ধরে নিছি আমরা তো একটু ইয়া করি না আর কি, ধরো আরো বেশি হইতো, আমরা ধরে নিছি 80 গ্রাম হয়েছে, ঠিক আছে? 800 গ্রাম খাওয়ায় এটার ভিতর ধরো এটারে প্রোটিন খাওয়াছি 240 গ্রাম যেত এটা, তাহলে 9.3 গ্রাম প্রোটিন তার বডিতে 25% ইউটিলাইজ করতে পারে। এই হিসাবে আমরা ধরো ওই যে 37.2 গ্রাম নাইট্রোজেন ফিডে ছিল, তার মানে তার 25% সে ইউটিলাইজ করছে, 9.3 গ্রাম সে ইউটিলাইজ করছে আর কি, এটা ধরে নিছে, ঠিক আছে? এই হিসাবে করছে আর কি, এটা যে কোনো ভাবে করা যায়, মানে জাস্ট আমরা ক্যালকুলেশন, কিন্তু আসলে এটা এক্সপেরিমেন্ট না করলে তোমরা বুঝতে পারবে না। মানে অ্যাকুরিয়ামে মাছ দিয়া টেস্ট করে বিভিন্ন, তারপরে যা এটা করা লাগবে, এমনি হবে না আসলে, বুঝছো? এখন যা আসবে তা। ক্লিয়ার সবাই? জি স্যার। পারবা সবাই যদি পরীক্ষায় ম্যাথ দেওয়া হয়? হ্যালো, জি জি স্যার। স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই তোমাদের একজন ক্লাস থেকে চলে গেছে, কে চলে গেছে? স্যার চলে গেছে মানে অন্য ফ্যাকাল্টিতে চলে গেছে? না না, এই যে এখানে 41 জন ছিল, এখন 40 জন দেখাচ্ছে, একজন ও ক্লাস আচ্ছা। নেই। আচ্ছা, এখন আসো প্রোডাকশন রিলেটেড দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে সার্ভাইভাল রেট আর একটা হচ্ছে প্রোডাকশন। তো সার্ভাইভাল রেট হচ্ছে নাম্বার অফ ফিশ হারভেস্টেড ডিভাইডেড বাই নাম্বার অফ ফিশ স্টক ইনটু 100, এটা হচ্ছে সার্ভাইভাল রেট। ক্লিয়ার কিনা একটু? মানে কতটা বাচ্চা ছিল এটার হার আর কি। ধরো 100টা মাছ দিছিল, এর মধ্যে ধরো আমরা মাছ পুকুরে 100টা মাছ দিছে, ঠিক আছে? ধরো 4 শতকের একটা পুকুরে 100টা মাছ আমরা ছাড়ছিলাম, তাহলে 100 এখানে বসবে। পাইছি কতটা? 95টা, ঠিক আছে? কয়টা পাইছি? স্যার 95। তাহলে 95 ভাগ 100 ইন্টু 100 কত পার্সেন্ট? 95%। 95%। মানে সার্ভাইভাল রেট 95%, মানে 100টা মাছ চাষ করে আমরা 95টা মাছ পাবো, এই পাইছি আর কি, এরকম। আর প্রোডাকশন আসো নাম্বার অফ ফিশ হারভেস্টেড ইনটু এভারেজ ওয়েট অফ ফিশ, মানে হচ্ছে ধরো নাম্বার 95টা, তার মানে 95টা মাছ পাইছি, ঠিক আছে? কয়টা পাইছি? 95। এভারেজ ওয়েট 1 কেজি 100 গ্রাম, তাহলে টোটাল কতটুকু হবে, কত কেজি হবে প্রোডাকশন? স্যার আরেকবার কথাটা বুঝতে পারিনি। আমরা এখানে হারভেস্ট করছি কয়টা? 95টা। 95টা। তাহলে হারভেস্টেড ফিশের সংখ্যা দিলাম এখানে 95। আর এভারেজ ওয়েট, প্রত্যেকটা মাছের এভারেজ ওয়েট হচ্ছে 1 কেজি 100 গ্রাম, ঠিক আছে? স্যার কত? 1100, তাহলে 1100 গ্রাম। তাহলে টোটাল কত কেজি হবে? 104.5। মানে তাহলে আমরা প্রোডাকশন হচ্ছে 104.5 কেজি, এটা কেজি হবে, এটার ইউনিট আছে কেজি, ঠিক আছে? বা গ্রাম, যেটাই দাও।
গ্রামে হিসাব করলে গ্রামে করতে পারো, কেজিতে হিসাব করলে কেজি, টনে হিসাব করলে টনে, মেট্রিক টনে হিসাব করলে মেট্রিক টন, যেভাবে পারো আর কি। ঠিক আছে। স্যার যে কোনোটা দিলে হবে? এখন সাপোজ ধরো তোমার 100 কেজি মাছ আছে, এটারে কি টনে কনভার্ট করতে পারবা? ও আচ্ছা স্যার, মানে 100 যদি রাখি তাহলে কেজি দিব। হ্যাঁ, ধরো 1000, ধরো 2000 কেজি, 3000 কেজি, সেক্ষেত্রে তুমি দিতে পারো টন, অথবা মনেও দিতে পারো। 100 কেজি হলো মন, তাহলে কত মন হবে? 2.5 মন হবে। ঠিক আছে না? যেভাবে যে কোনো ইউনিট দিতে পারো আর কি, এখানে কেজি। তবে সুবিধা হচ্ছে কেজি দেওয়া আর কি। এত কেজি পাইছি মাছ, 1000 কেজি, পরে লেখা দিলে এত 1 টন, 2000 কেজি 2 টন। ঠিক আছে, ক্লিয়ার কিনা? বেশি অ্যামাউন্টে মাছ হলে, সাপোজ ধরো আমাদের 100 একর, সরি 100 একর, হ্যাঁ 100 একর পন্ড আছে, সেক্ষেত্রে আমরা টনে দিলে সুবিধা হবে নাকি কেজিতে দিলে সুবিধা হবে? টনে দিলে। তাহলে টনে দিলে 100 একর মানে কত শতক বলো তো? কত শতকে 1 একর? 3। শতক আর ডেসিমেল কি এক না আলাদা? হ্যালো, আমাদের শতক মানে ডেসিমেল আর কি। 100 ডেসিমেলে 1 একর। ক্লিয়ার? এটা লিখে রাখো, এগুলা না। স্যার 1 একর সমান 100 শতক না? হ্যাঁ, শতক, 100 শতক বা 1 একর। এই যে 1 একর সমান 100 শতক। তাহলে আমি বলছি 100 একর মানে হচ্ছে 100 শতক ইনটু 100 মানে 10,000। 10,000 শতক মানে 10,000 শতকের পুকুর আছে। ওই জায়গায় অবশ্যই টনে হিসাব করা বেটার হবে কেজির চেয়ে, তাই না? কি বলো? জি স্যার। আর যদি ধরো সাপোজ 100 শতক হয়, তাহলে কেজিতে হিসাব করলে হবে। 100 শতকে 240 কেজি বা 300 কেজি বা 400 কেজি মাছ পাইবে আর কি, এরকম আর কি 1 একর যদি হিসাব করো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। এই প্রোডাকশনটা থাকবে একটা ওয়াটার বডি, নির্দিষ্ট ওয়াটার বডি কতটুকু প্রোডাকশন হচ্ছে, মানে কতটুকু, মানে মাছ কতগুলা পাইছো আর এভারেজ ওয়েট কত, এটা দিয়ে গুণ করে এত কেজি হতে পারে, টন হতে পারে। এই জন্য আমি কোনো এক্সাক্ট ইউনিট দিই না। ঠিক আছে, এবার পরে আমাদের ওই যে শীটটা দেখছো তোমরা, যে যে ক্লাস নোটটা সাপ্লাই করছে, এটা দেখছো তোমরা কেউ? জি স্যার। পাইছো সবাই? জি স্যার, পাইছি। জি স্যার। আচ্ছা, ওইখানে আরো কিছু অংশ ছিল, বেসিক ফিশ নিউট্রিশনের বেসিক, এখানে কিছু অংশ ছিল, যেমন বলা হচ্ছে ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট একটা সেক্টর অ্যাকুয়াকালচার। কারণ কি, এটা হচ্ছে যে ফুড এবং হচ্ছে যে ইনকামের একটা সোর্স, এবং এটা র্যাপিডলি গ্রোথ হচ্ছে অন্যান্য সেক্টর গুলাতে। এখন বলা হচ্ছে মানে ফিশের যতটুকু সাপ্লাই হচ্ছে ওয়ার্ল্ডে, এটার 50% সাপ্লাই করতেছে ফার্মিং মানে অ্যাকুয়াকালচার। ঠিক আছে, যতটুকু কনজিউম করতেছে আর কি মানুষ, পৃথিবীর মানুষ যতটুকু ফিশ কনজিউম করতেছে, ফিশ এবং শেলফিশ। ঠিক আছে, শেলফিশ কারা জানো? জি স্যার। কারা? স্যার ক্রাস্টাসিয়ান্স, মোলাস্ক, তো Canada. ওদের যে যত শেলফিশ এবং হচ্ছে যে যত ফিনফিশ মানুষ কনজিউম করতেছে এই মুহূর্তে পৃথিবীতে, তার 50% সাপ্লাই করতেছে অ্যাকুয়াকালচার। এই জন্য অ্যাকুয়াকালচারের একটা ইম্পর্টেন্ট আছে। তো তাহলে অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্স হচ্ছে নিউট্রিশন। কারণ কি, যদি গ্রোথ এবং হেলথ যদি ঠিক না থাকে, তাহলে এটার নাম কি, এই যে সাপ্লাইটা ঠিক থাকবে না, আলটিমেটলি এই যে 50% সাপ্লাই ক্রাশ করবে। তাহলে ওই গ্রোথ এবং হেলথটা ঠিক রাখার জন্য দরকার হচ্ছে কি আমাদের নিউট্রিশন। ঠিক আছে, কারণ নিউট্রিশন গ্রোথ এবং হেলথটাকে ইনফ্লুয়েন্স করে। যদি ভালো নিউট্রিশন দাও, মাছের ডিজিজ হবে না, মাছের গ্রোথ ঠিক মতো আসবে। আর খারাপ নিউট্রিশন দাও, মাছের গ্রোথ কম হবে, মাছের হেলথ ঠিক থাকবে না, আলটিমেটলি আমার এই যে সাপ্লাইটা এটা একবারে ব্রেকডাউন হবে। ঠিক আছে, এখন নিউট্রিশন কেন আরো ইম্পর্টেন্ট হচ্ছে, অ্যাকুয়াকালচারের যে কস্ট হয় এটা মোটামুটি 50 থেকে 60% কস্ট যায় এই ফিডে বা নিউট্রিশনে। তার মানে নিউট্রিশন 50% থেকে 60% কস্ট বেয়ার করে।
আলটিমেটলি সে যে ইকোনমিক রিটার্ন, আমি যে কালচার করলাম, ইকোনমিক রিটার্নটাও নির্ভর করবে বেস্ট নিউট্রিশনের উপর। যদি ভালো নিউট্রিশন, অল্প নিউট্রিশন সাপ্লাই করে আমি ভালো গ্রোথ পাই, তাহলে আমি ভালো, এটার নাম কি, ভালো প্রফিট করতে পারবো। আর বেশি নিউট্রিশন দিয়ে আমি কম গ্রোথ পাই, তার মানে আমার অ্যাকুয়াকালচার লস হবে। ঠিক আছে, তার মানে নিউট্রিশনাল স্টাডিটা দরকার। সাধারণত বলা হয় থাকে ফিশ এবং শ্রিম্পের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্ট 18 থেকে 50% পর্যন্ত থাকে, লিপিড 10 থেকে 25%, কার্বোহাইড্রেট 15 থেকে 20%, অ্যাশ 8.5% এর নিচে, ফসফরাস 1.5% এর নিচে, ফাইবার 7% এর নিচে, ওয়াটার 10%। আর ট্রেস অ্যামাউন্ট ভিটামিন এবং মিনারেলস লাগে, মানে এটা হচ্ছে একটা নরমাল রিকোয়ারমেন্ট। তবে স্পিসিস ওয়াই স্পেসিফিক নিউট্রিশনাল স্যার কিসের রিকোয়ারমেন্ট, নর্মাল রিকোয়ারমেন্টস? হ্যাঁ নরমাল 18 থেকে না মানে স্যার পুকুরের? ফিশ এবং শ্রিম্প, পুকুর না, মাছের মাছ এবং শ্রিম্প, আচ্ছা। এদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, প্রোটিন কতটুকু লাগবে তার খাদ্যে, লিপিড কতটুকু লাগবে, কার্বোহাইড্রেট কতটুকু লাগবে, এগুলো হচ্ছে তার একটা জাস্ট গ্রস একটা ধারণা, এরকম এই রেঞ্জের ভিতর। স্যার এখানে অ্যাশ বলতে আমরা কোন অ্যাশটাকে ইউজ করব? অ্যাশ হচ্ছে যে মিনারেলস আর কি, মিনারেলস গুলাকে বলা হচ্ছে অ্যাশ, কম্বিনেশন অফ মিনারেলস। ওকে স্যার। ওটা হচ্ছে যে একটা ফিডকে বার্ন করার ফলে যেটা স্যার অ্যাশ থাকবে, মানে তো ছাই না স্যার? হ্যাঁ ছাই, ওই তো একটা ফিডকে মাফুল ফার্নেসে বার্ন করার পরে মানে যেটা থাকে ওটা আসলে মিনারেলস থাকে, ওই মিনারেলস গুলাই বলা হচ্ছে। ঠিক আছে, ওই টোটাল কম্বিনেশন অফ মিনারেলস 8.5% এর নিচে থাকা লাগবে। এগুলা ফিজিওলজিতে গেলে আরো ভালো বুঝবা, কারণ কি বেশি হয়ে গেলে তখন তার বডিতে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যাবে, তখন তার বডিতে হয় বেশি নিউট্রিয়েন্ট, তো অনেক ফাংশনে, মানে কমপ্লেক্স একটা, আসলে কমপ্লেক্স সিস্টেম। এখন আসো, তাহলে নিউট্রিশনটা কেন দরকার? সাপ্লাই এনার্জি টু মেইনটেইন মেটাবলিক অ্যাক্টিভিটি, সাপোর্ট গ্রোথ, রিপ্রোডাকটিভ অ্যাক্টিভিটি এবং হেলথ মেইনটেনেন্স করার জন্য নিউট্রিশনটা দরকার। এখন এই নিউট্রিশনের ভিতর কিছু নিউট্রিয়েন্ট থাকে। নিউট্রিশন স্টাডিটা হচ্ছে মূলত নিউট্রিয়েন্ট স্টাডি, কতগুলো নিউট্রিয়েন্ট, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ভাগ করা হচ্ছে। এটা এনার্জি সাপ্লাই করবে এবং এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গ্রোথের জন্য যে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট এগুলো সাপ্লাই করবে। ঠিক আছে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন এবং মিনারেলস, এই দুইটা এগুলা ক্যালোরি মানে এনার্জি সাপ্লাই করবে না, কিন্তু রিকোয়ার ফর গুড পারফরমেন্স এর জন্য এরা রিকোয়ার্ড। এগুলার স্পেসিফিক আমরা ফাংশন সবকিছু করব পরবর্তীতে। আবার এই প্রোটিন আছে বললাম, প্রোটিন কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সাপ্লাই করবে, যেগুলো গ্রোথ, টিস্যু রিপেয়ার, জেনারেল হেলথ এবং রিপ্রোডাকশনের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মানে প্রোটিন কোয়ালিটিটা অবশ্যই নির্ভর করবে টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড এবং তাদের অ্যামাউন্টের উপর, এবং প্রোটিন কোয়ালিটিটা অবশ্যই গ্রোথের উপর এবং হেলথের উপর একটা রোল প্লে করবে। আচ্ছা, লিপিড হচ্ছে যা কি একটা এনার্জি ডেন্স এবং কন্টেন্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট সলিউবল ভিটামিন, এরাও গ্রোথ, হেলথ এবং রিপ্রোডাকশনের জন্য দরকার, মানে এনার্জি সাপ্লাই করবে এবং কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সাপ্লাই করবে, এবং ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, এগুলা ফ্যাট সলিউবল। এই সবগুলার জন্য লিপিডটা খুব ইম্পর্টেন্ট। আর লিপিড এই সবগুলা কাজ করবে কিসে? গ্রোথ, হেলথ এবং রিপ্রোডাকশনে আলটিমেটলি। তারপর ক্রাস্টাসিয়ান, মোলাস্ক এন্ড সাম ইয়ং ফিশেস রিকোয়ার্ড ফসফোলিপিড, যেমন সয়াবিনের লেসিথিন, এটা আর্লি স্টেজে ফিশের জন্য এবং ক্রাস্টাসিয়ান, মোলাস্কের জন্য ফসফোলিপিডটা দরকার লিপিডের ক্ষেত্রে। হার্বিভোরাস এবং অমনিভোরাস ফিশ প্লান্ট অয়েল, মানে হচ্ছে যে প্লান্ট অরিজিন লিপিড গুলা ভালো ইউজ করতে পারে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড থাকে এগুলোর ক্ষেত্রে। আর কিন্তু কার্নিভোরারের জন্য লং চেইন ফ্যাটি অ্যাসিড লাগে, যেটা মেরিন ফিশ অয়েলে পাওয়া যায়। ঠিক আছে, লং চেইন ফ্যাটি অ্যাসিড মানে N3 N6 এই ফ্যাটি অ্যাসিড গুলা লাগে। আর কার্বোহাইড্রেট ডু নট কন্টেন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, মানে ফিশের গ্রোথের জন্য এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গুলা কার্বোহাইড্রেট কন্টেন করে না, কিন্তু চিপ এনার্জি সোর্স হিসেবে কার্বোহাইড্রেটটা ফিশ ফিডে ইউজ করা হয়। আবার কার্বোহাইড্রেটের মধ্যে স্টার্চটা প্রডিউস দরকার হয়, কারণ কি প্লটিং ফিলেট ফিড তৈরি করার
জন্য কার্বোহাইড্রেটের স্টার্চটা দরকার হয়, কারণ যখন এক্সট্রুশন মানে রান্না করা হয় ফিডের ইনগ্রেডিয়েন্ট গুলাকে, তখন এটা এক্সপান্ড হয়, মানে কি বলে মানে প্রসারিত হয়, যার ফলে ফিডটা ভেসে থাকতে সাহায্য হয়। ঠিক আছে, আবার কিছু কিছু কার্বোহাইড্রেট বাইন্ডার হিসেবেও কাজ করে, মানে ফিডের যে নিউট্রিয়েন্ট গুলাকে এগুলা বাইন্ড করে রাখতে, নাহলে নিউট্রিয়েন্ট গুলা লিচিং হয়ে যাবে। তারপর ভিটামিনটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, যেটা স্মল অ্যামাউন্টে ফিশের নরমাল গ্রোথ এবং হেলথ এবং ফাংশনের জন্য দরকার হয়। মিনারেলটা ইনঅর্গানিক এবং ভিটামিনের মতো সেম ফাংশনে সেম পারপাসে প্রয়োজন হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আর এই যে এতক্ষণ বললাম যে অনেকগুলা নিউট্রিয়েন্ট গুলার কথা, এই নিউট্রিয়েন্ট গুলা আসলে রিকোয়ারমেন্টটা ভ্যারি করে ফিশের স্পেসিস ওয়াইজ, এজ ওয়াইজ, সাইজ ওয়াইজ, ফিজিওলজিক্যাল স্টেজ ওয়াইজ। মানে এই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটা ভ্যারি করবে কোন মাছ, তার বয়স কত, সে কি নার্সারি ফেজে আছে, মানে ফ্রাই বা ফিঙ্গারলিংস অবস্থায় আছে, না সে টেবল সাইজ ফেজ, না গ্রোথ ফেজে আছে, এই যে তো সাইজ কতটুকু, 1 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি এরকম। আর ফিজিওলজি, সে স্ট্রেস কন্ডিশন আছে না কি রিপ্রোডাক্ট, এই কয়েকটা বিষয়ের উপর ফিশের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট গুলা ডিপেন্ড করবে আর কি। এটা হচ্ছে বেসিক ফিশ নিউট্রিশন। কেন আসলে আমরা নিউট্রিশনটা পড়া দরকার, এখানে কিন্তু কথাগুলো সুন্দর করে গল্প আকারে চলে আসছে। এখন আসলে রোল অফ নিউট্রিশনাল প্যারামিটার অন অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, নিউট্রিশনে কি রোল প্লে করে আসলে অ্যাকুয়াকালচার প্র্যাকটিস। মানে গুড নিউট্রিশন হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস ইকোনমিক প্রোডাকশন। আগেই বলছি কিভাবে। স্যার আবার একটু আগের সাইডটা একটু দেখতে চাইতেছি। আগে স্লাইড কেন লিখতেছো তোমরা? না স্যার, দেখতেছি না স্যার। এটা তো তোমার ওই শীট দিয়ে দিছি, ওখানেই আছে, জাস্ট আমি কথাগুলো বললাম কেন আসলে ইম্পর্টেন্ট এই জন্য। আচ্ছা, এখন আসলে গুড নিউট্রিশনটা ইকোনমিক প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যদি নিউট্রিয়েন্ট কোয়ালিটি ভালো না হয় তার মানে প্রোডাকশন ভালো হবে না, আলটিমেটলি ইকোনমিক্যালি লস হবে। আচ্ছা, ওই যে আগে বলছি 40 থেকে 50% প্রোডাকশন কস্ট ইন্টেন্সিটি অফ অপারেশনের ইন্টেন্সিটির উপর ভিত্তি করে প্রোডাকশন কস্টে 50, অনেক সময় 60%, 70% পর্যন্ত ফিড ইয়া করে। এটার নাম কি, ফিড যে অ্যাকুয়াকালচার প্রোডাকশনের 50 থেকে 60% পর্যন্ত ফিড মানে কস্টটা বেয়ার করবে ফিডের উপর। আচ্ছা, কালচারিং ইন ক্যাপটিভিটি মানে হচ্ছে অ্যাকুয়াকালচার, যেটা বলতেছি ক্যাপটিভ কন্ডিশন is nothing more important than sound nutrition and adequate feeding। মানে এটা আসলে ভালো নিউট্রিশন এবং অ্যাডিকুয়েট পর্যাপ্ত পরিমাণ খাওয়ার এবং হচ্ছে সাউন্ড নিউট্রিশন ছাড়া আর কিছুই না। মানে ক্যাপটিভ কন্ডিশনে কালচারটা মানে অ্যাকুয়াকালচারটা মানে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট সাপ্লাই এবং হচ্ছে যে এটার নাম কি অ্যাডিকুয়েট ফিডিং ছাড়া আর কিছুই না অ্যাকুয়াকালচারটা। ঠিক আছে, যদি ভালো নিউট্রিশন দাও এবং হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও আর এনভায়রনমেন্টটা ঠিক থাকে, তাহলে অ্যাকুয়াকালচার আর কোনো সমস্যা আসার কথা না, ডিজিজ। তো এগুলোর মধ্যে কোনো একটা ব্যর্থ ঘটলে ডিজিজ আসবে, মানে লস হওয়ার সম্ভাবনা হবে। আচ্ছা, গ্রোথটা তাহলে যদি নিউট্রিয়েন্ট যদি ভালো না হয় তাহলে গ্রোথটা এফেক্ট করবে, লেস ইনটেক হবে ফিড অথবা আন্ডার ইউটিলাইজেশন হবে, ফিড ভালোভাবে ইউটিলাইজেশন হবে না। আর আন্ডার নারিশড এনিম্যাল ক্যান নট মেইনটেইন ইটস হেলথ, মানে যদি ভালো নিউট্রিয়েন্ট গুলা ইউটিলাইজ না করতে পারে তার মানে সে তার স্বাস্থ্যটা ভালো করতে পারবে না, প্রোডাক্টিভ হবে না, এবং যদিও এনভায়রনমেন্ট কোয়ালিটি খুব ভালো মেইনটেইন করা হয়েছে। ঠিক আছে, আর ফিশ গ্রোথটা মূলত ডিপেন্ড করে তার মাসেল, ফ্যাট, ইপিথেলিয়াম এবং কানেকটিভ টিস্যু গ্রোথের উপরে। ঠিক আছে, আর ফিশ গ্রোথটা হচ্ছে এস শেপ কার্ভ, মানে একটা এস শেপের মতো। আমি পাশের ছবি দেখাবো, দেখলে তখন
ইনিশিয়ালি গ্রোথ উইল বি স্লো ডিউ টু এ স্মল সাইজ, মানে ইনিশিয়ালি তার গ্রোথটা থাকবে স্লো ছোট সাইজের কারণে, এবং সে বেশি ফিড খাইতে পারবে না, অল্প ডিফিকাল্ট টু কনজিউম মোর ফিড উইথ দ্য টাইম কনজিউম মোর ফিড, মানে সময় বাড়ার সাথে সে বেশি বেশি ফিড খাবে, গ্রো বিগার এন্ড ক্যাপাসিটি টু ফিডিং ইনক্রিজ করবে এবং গ্রোথ ইনক্রিজ করবে। এবং একটা সার্টেন পয়েন্টের পরে রেট অফ ইনক্রিজ স্লো ডাউন, মানে সার্টেন পয়েন্টের পরে ইনক্রিজটা স্লো হয়ে যাবে, টোটাল যদিও টোটাল এটা ইনক্রিজ হয়েছে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত। গ্রোথ নাও অকারে ডিমিনিশিং রেট, এখন একবারে শেষে একটা ডিমিনিশিং অল্প অল্প রেটে সে গ্রোথ হবে। ফিশ নেভার স্টপ গ্রোইং, বা গ্রোথ ইজ স্লোয়ার ইন ওল্ডার ফিশ, মানে ফিশ কখনো গ্রোথটা স্টপ হবে না মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে আর কি। এই যে এস শেপ কার্ভ, মানে ইনিশিয়ালি অল্প এইখান থেকে এখানে অল্প আসতেছে, আস্তে আস্তে এই যে বাড়তেছে বাড়তেছে, শেষের দিকে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। গ্রোথ হচ্ছে কিন্তু আস্তে আস্তে এদিক থেকে কমতেছে, কিন্তু এদিকে যেরকম খারাপ ভাবে উঠে গেছে এদিকে আস্তে আস্তে গ্রোথটা কমে গেছে। এই টাইম ওয়েট, এদিকে ওয়েট গেন, এদিকে এজ, মানে সময়ের সাথে সাথে মানে বয়সের সাথে সাথে তার গ্রোথটা, এই এস শেপ কার্ভ বলা হয় ফিশের গ্রোথটাকে। ক্লিয়ার সবাই? একটু কোশ্চেন থাকলে বলে ফেলবা সাথে সাথে, ঠিক আছে? এই ফিগারটা তোমাদের ইয়েতে না দেওয়া নাই, এটার নাম কি ক্লাস লেকচারে, পরীক্ষায় যদি এক্সপ্লেন করতে বলা হয় এই ফিগারটা দিয়ে এক্সপ্লেন করবা, ঠিক আছে? ওকে স্যার। এই ছবিটা তুলে রাখতে পারো মোবাইল স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? জি স্যার। আমি দেই না ইচ্ছা করে, তোমরা ওই যে সবকিছু তো দিয়ে দিলে তো হলো না, তোমরা তো নিজে কিছু স্টাডি করবা, যারা ভালো করবা তারা তো এগুলা ফলো করবা, ঠিক আছে? নেক্সট স্লাইডে গেলাম। আচ্ছা, ফিড নিডস নিউট্রিয়েন্ট ফর গ্রোথ ভ্যারিজ ডিউ টু ভ্যারিয়েশন অফ মেটাবলিক রেট, এই নিউট্রিশনটা গ্রোথের জন্য দরকার। এখন এই নিউট্রিয়েন্টটা কিন্তু ভ্যারি করে মেটাবলিক রেট, এক এক ফিশের এক এক রকম মেটাবলিক রেটের কারণে এই নিউট্রিশনটা ভ্যারি করে। অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্ট ডিফারেন্ট ডিউ টু এনভায়রনমেন্ট, এই অ্যাভেলেবিলিটিটাও এনভায়রনমেন্ট বা পরিবেশ দেশ ভেদে নিউট্রিয়েন্ট গুলা ভ্যারি করে এনভায়রনমেন্ট। সাম নিউট্রিয়েন্ট আর অ্যাভেলেবল ফ্রম ওয়াটার, এই যে কিছু কিছু নিউট্রিয়েন্ট গুলা তার ওয়াটারে মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টেই থাকবে, যার কারণে যখন ফিড ফর্মুলেশন করা হবে বা ফিড, এটাও কিন্তু কনসিডার রাখতে হবে যে তার কিছু নিউট্রিয়েন্ট কিন্তু সে তার সারাউন্ডিং এনভায়রনমেন্টে থাকবে, তার মানে তার জন্য ওইভাবে ফর্মুলেশন করতে হবে। ফিনফিশ রিকোয়ার অ্যারাউন্ড 40 নিউট্রিয়েন্ট ফর অপটিমাল গ্রোথ এন্ড ওয়েলবিং, মানে প্রায় 40 ধরনের নিউট্রিয়েন্ট দরকার হয় তার গ্রোথের জন্য। আর এইগুলাকে ক্যাটাগরাইজ করেছে ম্যাক্রো এবং মাইক্রো, যেটা আগে দিয়ে আমি পড়াই দিছি। আচ্ছা, প্রোডাকশন অফ নিউট্রিশনালি ব্যালেন্স রিকোয়ার এফোর্ট ইন রিসার্চ, কোয়ালিটি কন্ট্রোল এন্ড বায়োলজিক্যাল ইভালুয়েশন। আসলে এই যে নিউট্রিশনালি স্টাডি করে পরে কোয়ালিটি ফিড তৈরি করা হবে, এটার জন্য দরকার রিসার্চ, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটিটা কন্ট্রোল ঠিক আছে কিনা, এবং বায়োলজিক্যাল ইভালুয়েশন, মানে মাছকে খাওয়ায়া দেখা আসলে তার গ্রোথটা ঠিক আছে কিনা। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা কোয়ালিটি ফিড আসবে আর কি। এতক্ষণ যা পড়ছি ওই নলেজ গুলা অ্যাপ্লাই করা হবে এই তিনটা স্যার জায়গায়। স্যার ফিনফিশটা কি মানে পানির তাপমাত্রা? ফিনফিশ, এটা জি স্যার। ফিনফিশ মানে হচ্ছে এই যে বনি ফিশ গুলা আর কি, এই যে যেমন রুই মাছ, কাতলা মাছ, এদেরকে বলা হচ্ছে আর কি ফিনফিশ। আর শেল ফিশ বলা হচ্ছে, মানে তাপমাত্রা না। ক্লিয়ার? স্যার আমাদের 11টা ক্লাস আছে। আচ্ছা, শেষ করে দিচ্ছি আমি। তো, আচ্ছা, কমার্শিয়াল ফর্মুলেশন অফ ফিড আর জেনারেলি প্রপার্টি সিক্রেট, মানে এই যে ফিড গুলা যে তৈরি করা হয় কমার্শিয়াল, এটা হচ্ছে প্রপার্টি সিক্রেট। ওটা মানে কি বলে, যে কোম্পানি তাদের সিক্রেট হিসেবে রাখে কিভাবে ফর্মুলেশন করে। এই জন্য আমাদের ডেভেলপিং যে কান্ট্রি গুলার জন্য ইনএক্সপেন্সিভ ইনগ্রেডিয়েন্ট গুলা ডেভেলপ করার জন্য নিউট্রিশনাল নলেজটা খুবই ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? আর কিছু না, এতক্ষণ যা বলছিলাম বক বক, আসলে একটা নিউট্রিশনাল ব্যালেন্স, আমার লোকাল ইনএক্সপেন্সিভ ইনগ্রেডিয়েন্ট দিয়ে যদি আমি ব্যালেন্স ডায়েট তৈরি করতে পারি, এই জন্য মূলত আমার নিউট্রিশনাল নলেজটা দরকার। ঠিক আছে, আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ কিন্তু, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার